repetitive video so that real relation DSP প্রসেসরের সঙ্গে রিয়েল ওয়ার্ল্ড রিলেশনটা কি সেটা বোঝা যায়। ক্লাস করতে করতে অনেক সময় বোরডম চলে আসে, থিওরি আদার থিং, তো মাঝে মাঝে যে টপিক গুলো কভার্ড হচ্ছে ওটা রিলেটেড এক্সাম্পল গুলো যদি দেখা যায় then it is better, this মোটিভেশন লেভেলটা তোমাদের বেটার থাকবে। তো আমি একটা ডকুমেন্ট শেয়ার করি, এটাও পোস্ট করা আছে। ক্যান ইউ সি দ্য ডকুমেন্ট? Yes, sir. আচ্ছা, ডকুমেন্টের ফিগার 6টা দেখো। ফিগার 6 রিলেটেড যে কনসেপ্ট গুলো রয়ে গেছে, আমরা কনসেপ্ট গুলো অনেকটাই কভার করেছি, জাস্ট রিভিউ করে দেখো আসলে কভার হয়ে গেছে কিনা বা কোন পার্টে হয়েছে। সিম্পল থেকে স্টার্ট করছি। ইনসাইড এডিসি এটা লাস্ট ক্লাসে কভার হয়েছে, হাউ টু ডু দ্য এডিসি অপারেশন। এরপরে বা টপে দেখো দুটো সিগন্যাল দেওয়া আছে, লেফট সাইডে যে সিগন্যালটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, বাট রাইট সাইডে ডিএসসি অপারেশনের পরে গিয়ে দেখো সেটাও অ্যানালগ সাইন হচ্ছে। তো ডিফারেন্সটা হচ্ছে কি, দুটোই অ্যানালগ, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একটা নয়েজ এলিমিনেশন। তো নয়েজ এলিমিনেশনের জন্য আমরা অ্যানালগ ফিল্টারও ডেভেলপ, এটা তোমাদের জানা আছে, বাট ডিজিটাল ডোমেনে যদি কনসিডার করি আমাদেরকে একটা ফিল্টার ডেভেলপ করা উচিত, যেটা এখানে অলরেডি দেখানো আছে, লো পাস ফিল্টার। মিডল পার্টটা দেখানো আছে, ফিল্টার রেসপন্সও দেখা যাচ্ছে। ফ্রিকোয়েন্সি ডোমেন এখানে এইচ ডোমেনে দেওয়া আছে, বাট you can think of frequency domain. That means after elimination and reconstruction you can get pure sine. এখন এটা তো ব্লক ডায়াগ্রাম কনসেপ্ট, হ্যাঁ, আলটিমেটলি এটাকে সিগন্যাল প্রসেসিং এ কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব সেটা হতে পারে অ্যালগরিদমের মাধ্যমে, লাইক ফর এক্সাম্পল ইউ ক্যান ইউজ সাম সিমুলেশন টুল, সে ম্যাটল্যাব, ক্লাসে ম্যাটল্যাব পড়ানো হচ্ছে, তো সিমুলেশন টুলে লো পাস ফিল্টার ডেভেলপমেন্ট সম্ভব, বাট ফিল্টার ডেভেলপমেন্টের জন্য তো আমাকে ডেটা দরকার। আমি কোন সিগন্যালটাকে ফিল্টার করব, কোন পার্টটাকে আউট করব, কোন পার্টটাকে কনসিডার করব, সেই জন্য এডিসি। আবার অ্যানালগে কনভার্সনের জন্য ডিএসসি এটা রয়ে গেছে, সেটা আমাদের লাগবে, এডিসি লাগবে, এডিসিটা হয়ে গেল। এবার লো পাস ফিল্টার ডেভেলপমেন্ট তুমি যদি অ্যালগরিদমে চিন্তা না করো, তুমি যদি মেমোরি ব্লকে চিন্তা করো, দ্যাট মিনস ডিএসপি প্রসেসর, ওইখানটাতে এই ধরনের লো পাস ফিল্টার ডেভেলপমেন্টের জন্য কি কি ইনফরমেশন তোমার দরকার? ক্যান এনিওয়ান আনসার ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে এবং প্যারামিটারস থেকে? স্যার ফ্রিকোয়েন্সি লাগবে। যদি আমাদের কভার সিলেবাসটা চিন্তা করো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এফআইআর ফিল্টার কনসেপ্টটা দেখানো হয়েছিল। এফআইআর ফিল্টার যেটা করা হয়েছিল সেটা কিন্তু কনভলিউশন এর মাধ্যমে, কনভলিউশন দ্যাট মিনস yn, এটার রিলেশন hn, convolution xn. So you have learned this thing. PDF এ লিখতে গেলে আমার জন্য একটা সমস্যা হয়ে যায়। yn output, as you can relate this output with this yn. It was convolution of problem. Never mind, আমি নিচেই লিখলাম কনভলিউশনটা, হ্যাঁ, এই সব। So you have seen mathematical operation, এটাতে ম্যাটল্যাবে কিভাবে করা যায়, এটা ইকুয়েশন রয়ে গেছে, দ্যাট ইজ যেটা মেনশন করলাম, অ্যালগরিদম ম্যাথমেটিক্যাল রিলেশন। কিন্তু আমি এটাকে যদি ডিএসপি প্রসেসরে ইমপ্লিমেন্ট করতে চাই, ডিএসপি প্রসেসর উইথ রেসপেক্ট টু দিস ব্লক, এক্সএন যেটা দেখো, এক্সএন
I am getting from ADC conversion. So I need analog signal samples. এখান থেকে analog signal sample দরকার। এটার জন্য একটা memory location দরকার। We have to store it this. Then এটা কি অ্যাকচুয়ালি কি মিন করে ইম্পালস রেসপন্স যেগুলো আছে সিস্টেমটাকে মিন করে স্যার, মানে লো পাস সিস্টেমটাকে মিন করে, লো পাস ফিল্টার মিন করে। ইউ আর রাইট। আরেকটু প্রিসাইজলি যদি বলো যে এটা কি এটার প্র্যাকটিক্যাল ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? ও ইম্পালস রেসপন্স স্যার। না না, কনস্ট্যান্ট ভ্যালুস ও কনস্ট্যান্ট ভ্যালুস। কোএফিসিয়েন্টস, রিমেম্বার ইয়েস। ফিল্টার কোএফিসিয়েন্ট। তো ইম্পালস রেসপন্স মিন্স কোএফিসিয়েন্ট। তো তোমাকে কোএফিসিয়েন্ট স্টোর করে রাখতে হবে প্রসেসরের মাধ্যমে। এটাই ধরে নাও ডিএসপি প্রসেসর। লো পাস ফিল্টারের মধ্যে লো আদার ওয়ে আমি যদি বলি ডিএসপি এর মধ্যে লো পাস ফিল্টার ডেভেলপ করবো। সো আমাকে অ্যানালগ সিগন্যালের ডিসক্রিট ভার্সন দরকার, আমাকে ফিল্টার কোএফিসিয়েন্ট দরকার, এবং আমার এটাও দরকার আমাদের আউটপুটটা স্টোর করে। যদি আমি আউটপুটটাকে ডিএসি না চাই, আমি যদি স্টোর করে রাখতে চাই, আই হ্যাভ টু হ্যাভ সাম স্পেস। তো সোজা সবটা কথা, প্রসেসরে আমার মেমোরি ব্লক দরকার ইনপুট সিগন্যালের জন্য, আমার মেমোরি ব্লক দরকার ফিল্টার কোএফিসিয়েন্টের জন্য, আমার মেমোরি ব্লক দরকার আউটপুটের জন্য। এবং এটার সঙ্গে কিন্তু অপারেশন আছে। এই যে অপারেশনটা যেটা দেখানো আছে, এই অপারেশনটা ভিন্ন ফরম্যাটে প্রসেসরের মাধ্যমে হয়েছে। তো আজকের লেকচারে আমি তোমাদের এই প্রসেসরের কিছু সিম্পল ব্লক এক্সপ্লেন করব। জাস্ট হ্যাভ এ লুক সাম এক্সাম্পলস। এক্সাম্পলের মধ্যে রিয়েল ওয়ার্ল্ড সিগন্যাল যেগুলো রয়ে গেছে, অডিও, ইউ আর ফ্যামিলিয়ার, starting from audio, then can give different pressure, humidity, or other temperature, other. So this type of information we need to have the processing of this. এবং প্রসেসরের মধ্যে যে কনভলিউশনটা দেখলে, কনভলিউশন অপারেশন, এটা অ্যাকচুয়ালি প্রসেসরের মাধ্যমে অন্য একটা ফরম্যাটে হয়ে থাকে, সিম্পলার ম্যাথমেটিক্যাল রিলেশন। স্যার আমাদের মানে প্রেসারটা কিভাবে স্যার এইভাবে সিগন্যাল মানে কনভার্ট করেছে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ক্লাসটা খুব স্লো এসছে। মানে স্যার প্রেসারটা কিভাবে স্যার আমাদের মানে কনভার্ট করে সিগন্যালে? প্রেসার কিভাবে কনভার্ট করে? প্রেসারের সঙ্গে কিসের রিলেশন আছে? ফোর্সের, তাই না? জি স্যার। ফোর্সের তোমাকে কোন ডোমেনে বলবো বলো? অপটিক্যাল ফাইবার ডোমেনে বলবো? স্যার এই যে স্যার এই যে ডিএসপি স্যার এখানে যে লিখছে স্যার, ডিএসপি তে স্যার যায় প্রেসার। হ্যাঁ, এইখানটাতে জেনারেলি বলা হয়েছে, কিন্তু তুমি এখানে কিন্তু সেন্সর পার্টটা বলিনি। হ্যাঁ, সেন্সর পার্ট তোমার যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এটা এই লেকচারে আমি কভার করতে চাচ্ছি না, তারপরেও জি স্যার। খানিকটা আমি তোমাকে বলে নিই। প্রত্যেকটার জন্য এক এক ধরনের সেন্সর, তাই না? জি তোমার স্যার। অডিও এর জন্য যেটা, ভিডিওর জন্য তো সে জি স্যার, একই না। সেন্সর দিয়ে নেয় স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তুমি যদি স্যাটিসফাইড থাকো ফাইন। জি স্যার। তো এক্স্যাক্টলি প্রত্যেকটার জন্য এক ধরনের। আই থট যে তুমি ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে চাচ্ছো, টাইমে কভার করবে না, সো যেটা এখানে বলা হচ্ছিল, মেমোরি ওয়ার্কিং ফাংশন গুলো রিপ্রেজেন্ট করা সম্ভব এভাবেই। ইউ ক্যান ডু বাইনারি ফর্ম, যেহেতু আসবে বাইনারি ফর্ম, আগের লেকচারে এডিসি বাইনারি ফর্মটা দেখেছো, সব
দেন বাইনারি এর যদি অ্যাডিশন বা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন অর ডিভিশন এটা যদি করতে হয়, বাইনারিতে এটা ডিরেক্টলি কিন্তু ও ধরনের হয়ে থাকে না। Just see some simple example. So this is the corresponding binary from চারটা বিট নিয়েছে 1 কে রিপ্রেজেন্ট করার জন্য, এবং 2 কে রিপ্রেজেন্ট করার জন্য দিস ইজ অলসো 4 বিট। এটা হয়ে গেছে, অ্যাডিশনটা হয়ে গেল, অ্যাডিশন মাল্টিপ্লিকেশন যদিও জানো, আবার একটু ডিসকাস করে নি। 2 and 4 multiplication, this is 2 and 4 should be 8. So this is the representation of 2. এটাকেই 4 দ্বারা মাল্টিপ্লিকেশন মিন্স আমাকে এই 1 টাকে জাস্ট লেফট শিফট যদি আমি করি টুয়াইস, লেফট শিফট টুয়াইস করলে যেটা আসবে ইট ইজ 1 0 0। তো মাল্টিপ্লিকেশন অপারেশন বাইনারি ডোমেনে দেখো জাস্ট শিফটিং এর মাধ্যমে হয়ে গেছে। So this way either you think of addition, you think of multiplication or accumulation. That means আমি একটা মাল্টিপ্লাই করে স্টোর করে রেখেছি, আর একটা মাল্টিপ্লাই করে এটার সঙ্গে অ্যাড করতে যাচ্ছি, তো ম্যাক অপারেশন ইজ কল্ড ম্যাক অপারেশন। মাল্টিপ্লাই, this accumulate, that means add with some previous result, and okay, so in short it is called ম্যাক। তো এইটা রিলেটেড লেকচার রয়ে গেছে, ম্যাক অপারেশন কিভাবে হয়ে থাকে I will explain, but in today's class we want to discuss some simple structure of processor, DSP processor. So DSP processor main block যদি চিন্তা করা হয়, যেমন ফিল্টার অপারেশনের যে ব্লকটা দেখানো হলো, if I do this one again, ADC থেকে যাচ্ছে ফিল্টারের ক্ষেত্রে লো পাস ফিল্টার যেটা, দেন DSC, so input output relation can be understood from here. ADC input, DSC out. Data memory can be for input signal, noisy signal, এবং ফিল্টারের পরে যেটা YN ছিল এটা, for that data memory, এবং এটা যে অপারেশন কনভলিউশন অপারেশন, এটার জন্য কিছু ইনস্ট্রাকশন দরকার, ইনস্ট্রাকশনের জন্য instruction the other you can see program, এটার জন্য কিছু স্টোরেজ দরকার। So these are main blocks of this. There are some issues, সব সময় আমাদের যত একটা স্টোরেজ ক্যাপাসিটি দরকার অনেক সময় থাকে না, মেমোরি স্পেস লিমিটেড থাকে যতটা দরকার, এবং বিট নাম্বার অফ বিট এডিসি কতটা নিব, সাইজ কতটা হোক, ফিল্টারিং কোএফিসিয়েন্ট এগুলো রয়েছে, কতগুলো ফিল্টার স্টোর করা যাবে এগুলোর বিষয় রয়েছে, প্রোগ্রামটা কত লেংদি শুড বি কনসিডার। স্টার্টিং ফ্রম দ্য স্ট্রাকচার, যদি ভেরি বিগিনিং থেকে দেখো হিস্ট্রি, মেমোরি ডিএসপির যে হিস্ট্রি স্টার্ট ডিউরিং দিস টাইম, মনে হচ্ছে 200 বছরও আগে, এখন তো 21 সাল এখন না, 21 তো আমরা যদি এই পিরিয়ডটা চিন্তা করি প্রায় 200 বছর আগে। One gentleman, American mathematician, whose name is von Neumann, John von Neumann. তো ভদ্রলোক উনি যে স্ট্রাকচারটা আবিষ্কার করেন, এটা ব্লক ডায়াগ্রাম লেভেল এখানে দেখানো আছে, স্ট্রাকচারটার ওনার নাম অনুযায়ী এটাকে বলা হয় von Neumann আর্কিটেকচার। Simplest one in terms of memory block, in terms of bus,
সিঙ্গেল মেমোরি, দেখো এখানে দেওয়া আছে সিঙ্গেল মেমোরি। কেন সিঙ্গেল মেমোরি? আমাদের কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ডেটা রয়েছে। অ্যাটলিস্ট তুমি যদি ডেটা চিন্তা করো, ইদার ইনপুট ডেটা, আউটপুট ডেটা, এবং প্রোগ্রামটা চিন্তা করো, যে অপারেশনটা হচ্ছে প্রোগ্রাম, দুটোর জন্য যদি দুটো মেমোরি, দুটো টাইপ আমরা যদি ধরে নিই, মেমোরি টাইপ, ডেটা টাইপ এবং প্রোগ্রাম টাইপ, একই লোকেশনে এটা স্টোর হয়ে থাকে। এখন অপারেশন, যে অপারেশনটা আছে লো পাস ফিল্টারের, যে অপারেশনটা এলপি ফিল্টার, তো অপারেশনের জন্য যেটা করা হচ্ছে, জাস্ট থিঙ্ক অফ ডেটা ইজ স্টোরড উইদিন দ্য মেমোরি। তো ডেটাকে, ইট ইজ নিডেড টু ফেচ দ্য ডেটা, ডেটা ফেসিং যে টার্মটা ইউজ করা হয়, ডেটা ফেসিং অর ডেটা কলিং টু দ্য সিপিইউ। দেন you can think of coefficient facing to the CPU program, যেটা identical to convolution. That part also should be faced from the single. So এটার address should be find এবং data should be faced for operation. In one hand it should be faced using single bus, এখানে যেটা দেখানো হচ্ছে data bus. On the other hand process data যেটা related to yn, এটাকে যদি স্টোর করতে হয় মেমোরি লোকেশনে, একই ডেটা বাসের মাধ্যমে করতে হয়। এটার যে ডিমেরিট সেটা হচ্ছে তুলনামূলকভাবে অপারেশন কলিং বা স্টোরিং স্লোয়ার বিকজ অফ দিস সিঙ্গেল বাস। বাট এখানে ক্রিটিসাইজ করার কিছু নাই, যেহেতু ইনভেনশনের প্রথম দিকে এবং পরবর্তী স্টেপে সবসময় এগুলো ডেভেলপমেন্ট হয়ে থাকে। এটারও একটা ডেভেলপমেন্ট হয়েছে, যিনি এটা ডেভেলপ করেছেন ওনার ডেভেলপমেন্ট পরে অন্য কেউ দেখছে যে এটাতে কিছু ইস্যু আছে, তো তিনি আবার এটাকে মডিফাই করেছেন। মডিফাই করে যেটা উনি করেছেন, যে প্রবলেমটা ছিল ওটাই মিনিমাইজ করেছেন। আচ্ছা, প্রবলেম কি কি রয়ে গেছে, ইট ইজ ইওর টাস্ক, ইউ, আমি যদিও ডিসকাস করেছি বাট ইউ ক্যান টেক নোট। ফার্দার যে ডেভেলপমেন্ট হয়েছে বেসড অন ফর নিউম্যান আর্কিটেকচার, দ্যাট আর তো সেকেন্ড ডেভেলপমেন্ট, সে আর্কিটেকচারটাকে বলা হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচার। তো এখানে আমার একটা কথা মনে পড়ে গেল, 2 বছর বা 3 বছর আগে যখন অন ক্যাম্পাসে ছিলাম, তখন আমি জানি না স্টুডেন্ট ফান করে বলছে কিনা, আই ক্যান শেয়ার উইথ ইউ। স্যার আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেন আমাদের আর্কিটেক্ট পড়াচ্ছেন? তো আর্কিটেকচার সবসময় মানে যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট তা না, এটা ইলেকট্রনিক্স এর বা আইসির আর্কিটেকচার হতে পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? রাদার তোমরাই বলো, আমি না বলে, I switch from this one, take this one and this one, and let us discuss what is the difference, what is the advantage. কেউ একদিন স্টার্ট করো, অন্যরা স্টার্ট করো ডিসকাশন, ইট উইল বি বেটার। জাস্ট গোয়িং থ্রু, কখনো কখনো ডিসকাশন হয়ে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলে দেখা যাবে যে তোমাদের স্টাডি করতে হচ্ছে না। স্যার আগের সিচুয়েশনে স্যার আমাদের স্যার ডাটা মেমোরি থেকে সিপিইউ তে আসছিল, আর সিপিইউ থেকে ডাটা বাসে আবার ডাটা মেমোরি যাচ্ছিল। এখানে স্যার আবার প্রোগ্রাম মেমোরিতেও যাচ্ছে সিপিইউ থেকে স্যার ইনস্ট্রাকশনটা, অ্যাড্রেস বাসটা, আবার প্রোগ্রাম মেমোরির সাথে সিপিইউ এর স্যার কানেকশন আছে স্যার। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে কি ওটা ডাটা মেমোরি নামে ছিল? দেখো আগেরটার ক্ষেত্রে যেটা ছিল, না এই স্যার, পয়েন্ট আগে স্যার দুইটাই ছিল স্যার নাম। দুইটাই ছিল, এক্স্যাক্টলি একই লোকেশনে দুটোই ছিল, ডেটা এবং ইনস্ট্রাকশন। যদি দুটোকে দুটো, আলাদা করা হয়েছে স্যার। এক্স্যাক্টলি। তো এবার ইনস্ট্রাকশনটা একটা পার্টে নেওয়া হয়েছে, ডেটাটাকে আরেকটা পার্টে নেওয়া হয়েছে, ন্যাচারালি দুটো বাস দরকার। তো এখন যেটা হচ্ছে, ফাস্টার হয়ে গেছে, ভেরি ইজিলি। হ্যাঁ, ফাস্টার হয়ে গেছে কি কারণে? যেহেতু ডেটা আগেরটার তুলনায় ন্যাচারালি একটা পাথের তুলনায় যদি দুটো পাথ থাকে, সো
ট্রাফিক কম থাকবে, তাই না? ট্রাফিক তো concept লেটেন্সি কমে যাবে। latency কমে যাবে, right? The other way you can say faster operation. So this is the advantage over the previous one. And the discoverer, led by someone, name is Howard-Huygen, একই সময় বা এক্সাক্ট টাইম দেওয়া আছে 1940 তে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এটা ডিসকভার হয়। So according to the name of the university, it is called Harvard architecture. Dual memory, better than the previous case. আচ্ছা, এটাকেও আবার ফাস্টার করা হয়েছে। দেখো ফাস্টার কিভাবে, I will be there soon, but I can add some block here. Within the CPU আরেকটা memory block consider করা হয়েছে, that is called cache memory. You know, it's very temporary, just operation এর সময়, initiation এর সময় বা during the operation কিছু information, either program or data, you can say rather program is stored in the CPU other than program memory. So এখন স্ট্রাকচার ডিএসপি আর্কিটেকচার অনুযায়ী আমাদেরকে কিন্তু ইনপুট আউটপুট দরকার, এডিসি ইনপুট অথবা ডিএসপি আউটপুট। তো এটার সঙ্গে ডেটা মেমোরির সঙ্গে যেটা করা হয়েছে, একটা ব্লক আইও ব্লক অ্যাড করা হয়েছে, ইনপুট আউটপুট ব্লক, দ্যাট উইল কমিউনিকেট উইথ এক্সটার্নাল ওয়ার্ল্ড। এখানে রয়ে গেছে এডিসি ডিএসসি, ফর এক্সাম্পল এডিসি থেকে কানেকশন অথবা ডিএসসি এর সঙ্গে কানেকশন, যেগুলোকে হয়তো অন্য ফর্মে আগে দেখে। So that architecture can be found there. It is called, already I have done this part, it is called super Harvard, better than Harvard, super Harvard. শর্ট ফর্মে যারা মাইক্রো কন্ট্রোলার বা ডিএসপি ডোমেনে কাজ করো, মাঝে মাঝে দেখবা ডিএসপি যেটা আছে, ডিএসপি প্রসেসর, এটার অনেক ক্ষেত্রে দেখবা এই টার্মটা চলেছে হার্ড, সরি শার্প, সুপার হার্ভার্ড আর্কিটেকচার। এটা দুটো ওয়ার্ল্ড ফেমাস দুটো ইন্ডাস্ট্রি আছে যারা আইসি নিয়ে কাজ করে, তাদের মধ্যে একটা আছে টেক্সাস ইনস্ট্রুমেন্ট, এরা যে সমস্ত আইসি গুলো করে থাকে বেসড অন, এখানে দেখবে অনেক সময় লেখা থাকে নট অনলি টেক্সাস ইনস্ট্রুমেন্ট। আর আমি আজকে যে ভিডিও লিঙ্কটা দিয়েছি তোমাদের গুগল ক্লাসরুমে এবং যে পিডিএফ দিয়েছি, এটা রিলেটেড আর একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, দে আর অলসো ফেমাস, অ্যানালগ ডিভাইসেস। নাম যদিও অ্যানালগ, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই এটা যে অ্যানালগ, আলটিমেটলি এরা আইসি নিয়ে কাজ করে, দুটো কোম্পানি। তো যেটা বলছিলাম, অনেক সময় দেখবা যে শর্ট ফর্মে এটা লেখা থাকে শার্প, ডিএসপি আর্কিটেকচারটা কি কোন ধরনের। তো এটার মিনিংটাই হচ্ছে the IC or the processor follows this operation. যদি জেনারেলি আমরা এবার স্টাডি পারপাজে আমরা এটা যদি চিন্তা করি, জেনারেল আর টিপিক্যাল ডিএসপি আর্কিটেকচার, তোমাকে যদি বলা হয় এক্সপ্লেন করতে জেনারেল আর্কিটেকচার, সমস্ত গুলোর কম্বিনেশন এখানে আছে। দেখো ফন নিউম্যান থেকে স্টার্ট করে যেটা মডিফাই হয়ে হার্ভার্ড হলো এবং সুপার হার্ভার্ড হলো, আলটিমেটলি এটা সুপার হার্ভার্ডের অ্যানালজি তার যেটা আছে। Let us try to understand these blocks. You can see address generator, অ্যাড্রেস জেনারেটর মানেই মিনিং থেকেই বোঝা যাচ্ছে দে উইল জেনারেট দ্য অ্যাড্রেস, এবং দুটো যেহেতু ব্লক রয়ে গেছে, ওয়ান ইজ ফর প্রোগ্রাম মেমোরি, দ্য আদার ইজ ফর ডেটা মেমোরি। সো দুই ধরনের অ্যাড্রেস জেনারেটর। এদের ফাংশন কি হওয়া উচিত, এনি আইডিয়া? আমার মানে আমাদের প্রোগ্রাম গুলো স্যার এখানে থাকে প্রোগ্রাম মেমোরিতে, যেই মানে টাস্ক মানে ইনস্ট্রাকশন গুলো অ্যাডিশন, সাবট্রাকশন ইয়া প্রোগ্রাম মেমোরিতে স্যার এগুলো থাকবে স্যার। না, এই পার্টে আমার যে কোয়েশ্চেনটা ছিল তোমরা একটু অন্য দিকে চলে গেছো। আমার কোয়েশ্চেনটা ছিল প্রোগ্রাম ডেটা অ্যাড্রেস জেনারেটরটা কেন দরকার? ইদার প্রোগ্রাম ডেটাই হোক বা প্রোগ্রাম মেমোরি ডেটাই হোক, প্রোগ্রাম মেমোরি ডেটা মিনস দিস টাইপ,
দুটোকেই ডেটা বলা হচ্ছে। দেখো, প্রোগ্রাম মেমোরি ডেটা, লেফট ব্লক ডেটা মেমোরি, সেটাকেও ডেটা বলা হচ্ছে। হ্যাঁ, তো কনফিউশন হতে পারে যে দুটোই ডেটা, কিন্তু ওয়ান ডেটা ইজ ফর প্রোগ্রাম, এবং যেটা রয়ে গেছে প্রোগ্রাম মেমোরি ব্লক। অ্যানাদার সেট অফ ডেটা যেটা রয়ে গেছে ডেটা মেমোরি ব্লকে। এখন আমার কোয়েশ্চেনটা ছিল অ্যাড্রেস জেনারেটর কেন দরকার? দুটো ক্ষেত্রেই অ্যাড্রেস জেনারেটর ডিফারেন্ট। অ্যাড্রেস না জানলে তো স্যার আমরা কোন প্রোগ্রাম কখন ইউজ করবো এটা তো স্যার জানতে পারবো না স্যার। আবার বলো তো, কি বললো তুমি? না স্যার, কোন প্রোগ্রাম বা কোন কাজটা কখন করব স্যার, ওইটা তো মানে করতে গেলে তো অ্যাড্রেসটা জানতে হবে যে এটা কোথায় মানে আছে জিনিসটা। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কথা, যে কোথায় আছে এটা যেমন জানতে হবে, আবার কোথায় আমি স্টোর করব সেটাও জানতে হবে, তাই না? যদি আমি ডেটা ফেসিং চাই, দ্যাট মিনস ডেটা ফেসিং মিনস ডেটা calling into the processor, either from program memory or from data memory. So এটার জন্য তোমাকে অ্যাড্রেস জানতে হবে। On the other hand, if I want to store the data, সেখানে আমাকে কোন অ্যাড্রেসে যেটা জানা উচিত। তো সে কারণেই আমাকে অ্যাড্রেস স্পেসিফাই করতে হবে, বা প্রোগ্রামে গিয়ে অ্যাড্রেস জেনারেট করতে হবে। দ্যাট মিনস ইন দ্য প্রোগ্রাম ইউ স্পেসিফাই সাম অ্যাড্রেস। তো সিম্পলার মিনিংটা হচ্ছে এটা, টু ফাইন্ড আউট দ্য লোকেশন। গেল, you already know the purpose of data memory, এগুলো বোঝা যাবে। প্রোগ্রাম সিকোয়েন্সার, উইদিন প্রোগ্রাম সিকোয়েন্সার ইনস্ট্রাকশন কেস, যেটা আগের স্লাইডে ছিল ইনস্ট্রাকশন কেস, this part, that means some instruction will be preloaded within this part before starting the programming. এবং ডেটা ফ্লো দেখা যাচ্ছে বাই ডিরেকশনাল ফ্লো আছে, কিছু কিছু ক্ষেত্রে বাই ডিরেকশনাল, কিছু ক্ষেত্রে ইউনিডিরেকশনাল। অ্যাড্রেস জেনারেটরের ক্ষেত্রে ইউনিডিরেকশনাল, কারণ এটা জাস্ট অ্যাড্রেস লোকেট করা এদের কাজ, দ্যাটস ওয়াই ইউনিডিরেকশনাল। কিন্তু ডাটা বাসের ক্ষেত্রে দেখো কখনো কোনো বাই ডিরেকশনাল। Then you can see another register which is also related to data. This register is also used for temporary storing of data. হয়তো একটা অপারেশন শেষ হয়ে গেছে, আমি ইমিডিয়েটলি চাচ্ছি না যে ডেটাটাকে ডেটা মেমোরিতে স্টোর করতে। হ্যাঁ, ফর এক্সাম্পল কোন একটা প্রোগ্রামে অপারেশন শেষ হয়নি, টেম্পারেচার মনিটরিং, দ্য আদার থিং, দ্য প্রেসার, ধরে নাও প্রেসার, তো স্টোরিং শেষ হয়নি, আমি ডেটাটাকে জাস্ট স্টোর না করে ইন টেম্পোরারি ডেটা রেজিস্টার আই ক্যান স্টোর ইট। Below this register you can see three other blocks: multiplier, arithmetic logic unit, barrel shifter. মাল্টিপ্লায়ারের কাজ নেমিং থেকেই বোঝা যাচ্ছে, মাল্টিপ্লাইং ডেটা, দুটো ডেটাকে এনে, যেমন আগের এক্সাম্পলে ছিল 2 times 4 8, তো অ্যাকচুয়ালি এটাকে যেটা করা হচ্ছে এখানে দুটো ডেটা এনে বা মাল্টিপ্লিকেশন অপারেশনের জন্য ইনফরমেশন এনে মাল্টিপ্লাইটা করা হচ্ছে। এখন মাল্টিপ্লিকেশনের রেজাল্ট যেটা আসবে, এটাকে আমি immediately I may not want to store it in data memory. I can keep it again in the data register temporarily। এটাকে এর সঙ্গে তো আরেকটা ইনফরমেশন এনে আবার মাল্টিপ্লাই করে অ্যাড করে I can do the math operation. So this is one example of multiplier. Then arithmetic logic unit, Boolean operation. এই ধরনের অপারেশন or XOR and can be done here. Shifter, barrel shifter is also kind of temporary register. এটার ফাংশন হচ্ছে, ফর এক্সাম্পল কোন একটা পোর্শন আমি একটা অপারেশন করেছি, অপারেশন in the sense of program operation. Say this is the length of data, framing structure, তিনটা ব্লক, আমি একটা ব্লক চাচ্ছি আমি এই পার্ট এখানে রেখে দিতে শিফটারে, অন্য পার্ট গুলো হয়তো আমি নিচ্ছি না। ইট ইজ স্টোরড হিয়ার। কোন একটা অপারেশনের পরে গিয়ে I want this information to bring it either say in the shift register or multiplier, as you can see it can be done. এমন হতে পারে সার্কুলেশন, দ্যাট মিনস ইনফরমেশনটা এখানে রয়ে গেছে, I want to পরের অপারেশনে I want to have that information
on this block. That means shifting. So it is done here. It is called barrel shifter. So as you can see, for all this part, instruction when it's a program run করে, it is in operation. Then interruption দরকার হতে পারে অনেক ক্ষেত্রে. For example, you some ADC processing is being done, right? ADC এসে প্রসেস হচ্ছে বা স্টোর হচ্ছে, এখন কোন একটা পার্টে গিয়ে ফর এক্সাম্পল টেম্পারেচার প্রসেস হচ্ছে, তো টেম্পারেচার মনিটর না করে ইফ দ্য প্রোগ্রাম প্রেফার টু হ্যাভ দ্য প্রেসার, তখন টেম্পারেচার স্টপ দরকার হয়, ইন্টারাপ্ট দরকার, স্টপ দ্য টেম্পারেচার প্রসেস, স্টার্ট দ্য প্রেসার প্রসেসিং, সো দ্যাট ক্যান বি ডান থ্রু দিস পার্ট. এখানে এডিসি আবার এগেইন ক্যান বি মাল্টিপ্লেক্স, ডিফারেন্ট এডিসি মাল্টিপ্লেক্স করে নেওয়া. Another example, for example, we want to have the information be displayed somewhere. So কিংবা ডিএসসি এর যাচ্ছে, আমি ডিএসসি অপারেশন করে I want to have একদম যে ইয়েটা দেখে পিডিএফ ফাইলে যে এক্সাম্পলটা ছিল এডিসি এক্সাম্পল, এটা যদি করো, noisy signal filter x of n is h of n y of n, the operation this operation with respect to this spectrum. So এটা কিভাবে হচ্ছে, this signal is coming through the ADC from this part, then operation is filtering operation, low pass filter or FIR filter operation done. এখানে দেখো কোথাও কিন্তু তোমার সেই কনভলিউশন সাইনটা নাই, হ্যাভ এ লুক, কনভলিউশন নাই, রাদার অন্যান্য অপারেশন. নেক্সট ডিএসসি, এখানে ছিল এডিসি ব্লক, আউটপুটের জন্য ডিএসসি. Say operation is finished and you want to have this graph outside of DSC, you can see through this IO controller. Again, this information filtered output can be bring outside of this process. So তোমাকে যে পিডিএফ টা দেওয়া হলো ওটা জাস্ট go through conceptual understanding the development, এটার সঙ্গে এটার যে রিলেশন, you will definitely find the relation. Anything else discuss? And for particularly for this part, you read this. এরপরের যে টপিক গুলো থাকবে আজকে যতটা সম্ভব ডিসকাস করে নিই, সেটা হচ্ছে ফোরিয়ার রিলেটেড, ফোরিয়ার থিওরেম. এখন ফোরিয়ারের মধ্যে আবার কয়েকটা ভার্সন আছে, তার আগে যদি এটা দেখে নাও, there is a term called transform domain.
Can anyone explain what is meant by transform domain? মানে স্যার কোনো একটা জিনিসকে অন্য একটা জিনিস নিজে যে অন্য ডোমেনে নেওয়া স্যার। একটা রেফারেন্স থেকে অন্য রেফারেন্স, দ্যাট মিন্স টাইম, রাদার সে টাইম ডোমেন সিগন্যাল যেটা রয়ে গেছে সাইনোসয়েডাল সিগন্যাল, okay? So in one axis, x axis is time information, y axis is voltage information. So this is voltage. So this is time domain signal. এটা কি ধরে নাও এটার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, এটাকে তুমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করো, আমরা স্যাম্পলিং রিলেটেড ক্লাস এগুলো দেখে এসেছি। সো দিস impulse will be amplitude একটা থাকবে corresponding, so it is this point frequency domain corresponds to, so this is frequency domain, this is time domain, and transform means either from time domain to frequency domain, আমি টাইম ডোমেন থেকে সিগন্যালটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফর্ম করে নিয়ে এসেছি, যেটার সঙ্গে ফোরিয়ারের রিলেশন রয়ে গেছে আজকের লেকচার বা পরে ফোরিয়ারের মাধ্যমে করা, or vice versa, that means frequency domain to time domain, inverse Fourier transform. So generally it is termed as transform domain. এবার এটা শুধু যে টাইম ডোমেনে থাকছে তা না, it can also be in space domain, স্পেস এও যদি একটা ট্রান্সমিশন লাইন চিন্তা করো, ট্রান্সমিশন লাইন, তো এটা তো কিন্তু টাইমের সঙ্গে রিলেটেড না, লেন্থ, এটাকেও যদি আমি এক্স অ্যাক্সিসে প্লট করি একটা লেন্সে 1 মিটার, তো এটা হয়ে যাচ্ছে তখন কিন্তু স্পেস, প্লটিংটা একইভাবে চলে আসছে। তো অনেক সময় কিন্তু টাইম এবং স্পেসের মধ্যে কনফ্লিক্ট লাগবে, তোমাকে সবসময় এক্স অ্যাক্সিসে কি ইউনিট দেওয়া আছে এটা খেয়াল করতে হবে। নাও ইফ ইউ হ্যাভ এ লুক অন দিস অ্যানিমেশন, দুটো সাইনোসয়েডাল আছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড। বেটার আমরা যেহেতু ইএম কোর্সে না, আমরা চিন্তা করি যে কোনো একটা চিন্তা করো, এনি ওয়ান, জাস্ট অবজার্ভ দ্য, okay, let us say this is space, আমি স্পেসের এই ডিরেকশনটাকে ধরে নিচ্ছি জি ডিরেকশন, অন্য ডিরেকশন যেটা আছে এটাকে ধরে নিচ্ছি ওয়াই ডিরেকশন স্পেসের, এবং অবজারভেশন পয়েন্ট এটা হচ্ছে এই জিরো রেফারেন্স, স্পেসের রেফারেন্স পয়েন্ট হচ্ছে জিরো। ইফ ইউ কিপ লুকিং অনলি অন দিস পার্ট, অন্য পার্ট গুলোকে চেক করো না, জাস্ট থিঙ্ক অ্যালং দিস লাইন। তো এই লাইন বরাবর চিন্তা করলে যেটা হচ্ছে, দেখো কোন একটা সিগন্যাল দুটোকেও কম্পেয়ার না করে জাস্ট ওয়ান সিগন্যাল, কিপ টেকিং ওয়ান সিগন্যাল, ইউ ক্যান সি অ্যামপ্লিটিউড ইনক্রিজিং টুয়ার্ডস পজিটিভ, এগেইন ডিক্রিজিং টুয়ার্ডস, এবং নেগেটিভ দিকে যেটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তো এটাকে যখন আমি টাইম ডোমেইনে প্লট করছি, টাইম ডোমেইন এই প্লটটা কিন্তু আমরা স্ট্রেইট এখানে এভাবে করে দিচ্ছি, এদিকে টাইম লিখে we are telling that this is a sinusoidal signal. So time duration একটা পালসের ডিউরেশন আমরা বলে, অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু চেক করছি না এখানে, পার্টিকুলারলি দিস পার্টে আমরা টাইমটাই কনসিডার করছি। তো টাইম, যেহেতু ইএম সিগন্যাল, ইএম সিগন্যাল ইট ক্যান প্রপাগেট, লাইট স্পিডে যদি এটা প্রপাগেট করে, সো ইটস প্রপাগেটিং, যে প্রপাগেটিং ডিরেকশনটা দেওয়া আছে সেখানেও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে এটাও সাইনোসয়েডাল, দ্যাট ইজ রিলেটেড টু স্পেস। দ্যাট মিন্স এই অ্যানিমেশন যেটা দেখানো আছে বা ডিসপ্লে হচ্ছে, এটা বোথ স্পেস এন্ড টাইম ডোমেন ভেরিয়েশন, দুটো ভেরিয়েবল রয়েছে, টাইম ভেরিয়েবল, স্পেস ভেরিয়েবল। So you can move from time to frequency or you can move from space to frequency.
So that is the basic concept of transformation. Now if you have a look, আজকের ক্লাসে আমরা চারটা গ্রাফ জাস্ট প্লটটা কনসিডার করি. Let us explain, try to understand the difference. চারটার মধ্যে don't read this things. অনেক সময় রিডিংটা বরং বোরিং হয়ে যায়. যদি ব্যাপারটা রিড না করে এটাকে এক্সপ্লেন করো. ফর এক্সাম্পল 4 কেসেস, কেস 1, কেস 2, কেস 3, কেস 4. 1 থেকে 4 এর মধ্যে কি কি ডিফারেন্স রয়ে গেছে? এক স্যার পিরিয়ডিক স্যার, 2 স্যার নন পিরিয়ডিক, 3 নন পিরিয়ডিক আর 4 স্যার পিরিয়ডিক স্যার। আচ্ছা এবার বলো 2 এবং 4 এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? স্যার এটা ডিসক্রিট আর এটা কন্টিনিউয়াস স্যার। তো তুমি আরেকটা টার্ম তো আনলা না, পিরিয়ডিক এন্ড অ্যাপিরিয়ডিক? ও স্যার 2 স্যার অ্যাপিরিয়ডিক আর কন্টিনিউয়াস, আর 4 হলো স্যার ডিসক্রিট আর পিরিয়ডিক। তো দেখো এই চারটা তোমাকে হেল্প করবে ফোরিয়ারের রিলেশন বের করতে. যদি অ্যাপিরিয়ডিক এবং কন্টিনিউয়াস হয়ে থাকে নরমালি এটা রিপ্রেজেন্টেশন ফোরিয়ার সিরিজের মাধ্যমে সম্ভব. ফোরিয়ার সিরিজ কি পরের ক্লাসে ডিসকাস করব. If the signal is continuous but aperiodic, then Fourier series is not appropriate. Then there is another form which is called Fourier transform. এবং Fourier series Fourier transform আমাদের ডিসক্রিট এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, যেহেতু ডিসক্রিট দুটো 3 এবং 4 ডিসক্রিট. That's why you can see two terms are there additional discrete. তবে নেমিং এ আবার একটু ডিফারেন্স আছে. অ্যাপিরিয়ডিক এবং ডিসক্রিট এর ক্ষেত্রে কনসিডার করা হয়ে থাকে ডি. You will see this term DTFT, which is coming from this part, discrete time Fourier transform for discrete and aperiodic signal. The last one, which is periodic as well as discrete. For example, sinusoidal যদি আমাদের একদম ফান্ডামেন্টাল বিষয়টাই হয়ে থাকে, আমরা কোন একটা সাইনোসয়েডাল সিগন্যালকে ডিসক্রিট ভার্সনে নিয়ে নিয়েছি এবং এটাকে ফোরিয়ার ডোমেনে দেখতে চাচ্ছি, উই হ্যাভ টু কনসিডার ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম. শর্টে এটাকে বলা হয় ডি. সো আমাদের নেক্সট লেকচারটা এখান থেকে স্টার্ট হবে. কালকেই রয়েছে তোমাদের সঙ্গে. আর কোনো পয়েন্ট রয়ে গেছে ডিসকাশনে দরকার, বোঝা দরকার বা ক্লারিফিকেশন দরকার? স্যার ফুরিয়ার ট্রান্সফর্ম রিলেটেড কিছু কোশ্চেন ছিল, এটা কি স্যার নেক্সট ক্লাসে বলবো? মানে হ্যাঁ তুমি আজকেও বলে রাখতে পারো, নেক্সট ক্লাসে যদি এমন হয় আমি নেক্সট ক্লাসে তোমার জন্য রেডি করে আনি. আচ্ছা বলো. আমি কি স্যার কোশ্চেনটা বলবো? বলো, কোশ্চেন বলতে তো স্যার সমস্যা নেই. আচ্ছা স্যার, সেটা হলো স্যার ফুরিয়ার ট্রান্সফর্ম গুলো স্যার একটা স্যার আমি স্যার এরকম দেখলাম যে এটা স্যার কিছু কন্ডিশন আছে যে ফুরিয়ার ট্রান্সফর্ম যদি একটা সিগন্যাল বা যদি আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে চাই তাহলে সেটা সেই সিগন্যালটা বা সেই ফাংশনটা অবশ্যই আমার অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হতে হবে। স্যার আমার কোশ্চেনটা ছিল যে কি স্যার আমার এরকম অনেক সিগন্যাল আছে যেসব সিগন্যাল অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল না, তো সেই সব সিগন্যালকে কি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো? গুড, তোমার কোয়েশ্চেনটা গুড. আমাকে আমরা এটা আচ্ছা আজকে খানিকটা ডিসকাস করব. কি ধরনের সিগন্যাল বলো যেটা ইন্টিগ্রেবল না? যেমন স্যার ইউনিট স্টেপ সিগন্যাল, এটা স্যার অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল নয়। তো সেই ক্ষেত্রে যেমন আমি এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করাটা শিখছি, যেমন আমরা সিগন্যালে করছি। তো স্যার স্যার কন্ডিশন তো বলে যে কি এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে পারবো না, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন করার এই যে ডিরিশলেট 3টা কন্ডিশন দিছিল, এর মধ্যে একটা কন্ডিশন আছে যে এটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল করতে হবে, মানে হতে হবে, নয়তো বা আমি করতে পারবো না। আচ্ছা তারপরও তো কিন্তু তোমার স্যার আমরা পয়েন্টটাই আমি এটা জেনে নিই কেন পারবো না. জি স্যার এইটাই ছিল আমার স্যার কোশ্চেনটা স্যার। হ্যাঁ স্যার আমি সেটাই এটা জানতে চাই, ওই ডিরিশলেট পয়েন্ট. এই
ডিরিশিলেট এটা বলে দিয়ে গেছেন যে কি এই তিনটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন, সেটা হলো ডিরিশিলেট বলছিল যে আমাকে একটা সিগন্যাল অবশ্যই হতে হবে, সেটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হতে হবে। এখন এরপরও দেখা গেল যে কি অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল না অনেক সিগন্যাল, যেমন ইউনিট স্টেপ সিগন্যালটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল না। পরে আবার পরে ওইটা কি কি বলে সাইন সিগন্যাল, এসজিএন মানে সাইন সিগন্যাল যেগুলা, ওই সিগন্যালটা আবার অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল না, তারপরেও কিন্তু এটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে কনভার্ট করতে পারি। তো এটা কেন, না এটা কি কেন কিভাবে এটা করতে পারে, এটাই আর কি জানা আছে। মানে আমি তোমার যে কথাটা বুঝিনি, অ্যাবসলিউট ইন্টিগ্রেবল না, এটার দ্বারা কি বোঝাচ্ছে? স্যার একটা সিগন্যাল অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল বোঝানো হচ্ছে যে কি একটা সিগন্যাল অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল, অ্যাবসলিউটলি কখন এটা হচ্ছে? সংজ্ঞাটা হচ্ছিল স্যার ওই যে ওইটার ইন্টিগ্রেশন যদি করি ওই সিগন্যালটা মাইনাস ইনফিনিটি থেকে যদি ইনফিনিটি পর্যন্ত আমি যদি একটা সিগন্যালকে ইন্টিগ্রেশন করি, তো ওইটার রেজাল্টটা ইনফিনিট থেকে কম আসবে, মানে এটা একটা ফাইনাইট রেজাল্ট আসবে। এইবার এবার আসো যে তোমার নাও ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। আই ক্যান, ইউ অলসো উইল আন্ডারস্ট্যান্ড যে ডিফারেন্সটা কোথায় সেটা দেখো। I'm just sharing. Whiteboard, you can see whiteboard. Can you? ইয়েস স্যার। আচ্ছা, তুমি যেটা বলেছো দ্যাট ইজ রিলেটেড টু কালার প্রপার চুজ করা গেল না। এই তো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটাই ধরে নাও। আর ইউ দেয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, তোমাকে যদি সিগন্যাল বলা হয় তুমি এটা থেকে চিন্তা করো, এডিসির পার্টটা পরে, এডিসির পরে যেটা আছে সেটা পরে চিন্তা করো। তোমার অ্যানালগ সিগন্যাল রয়ে গেছে, হ্যাঁ। তো এই অ্যানালগ সিগন্যালে তুমি মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি কিভাবে ডিফাইন করবা? তুমি যেটা বললে সাইনোসয়েডালকে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করবো, প্র্যাকটিক্যালি তুমি কিভাবে করবা? স্যার প্র্যাকটিক্যালি তো স্যার আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতেই পাবো। যেতেই পারবে না। এখন পরের ক্লাসে আমি যেটা দেখাবো, এটা যে ফোরিয়ার যে সিরিজটা আছে, একটা রেক্ট্যাঙ্গুলার পালস যদি চিন্তা করো, আমরা যদি সাইনোসয়েডাল সিগন্যাল এটাকে নিতে থাকি, হ্যাঁ, সাইনোসয়েডাল সিগন্যাল এটার ফান্ডামেন্টাল ফার্স্ট হারমোনিক সেকেন্ড থার্ড ইকুয়েশন আছে, এটা আলটিমেটলি একটা পর্যায়ে, এবং এটাকে যদি আমি সাম আপ করতে থাকি, এটা শেপ ধীরে ধীরে রেক্ট্যাঙ্গুলার দিকে যাবে। এক্সাক্ট রেক্ট্যাঙ্গুলার পেতে হলে, অথবা তোমার যে প্রথম কোয়েশ্চেনটা ছিল রেক্ট্যাঙ্গুলার একটা পা, এটাই যদি চিন্তা করো স্টেপের সঙ্গে, তাই না? এক্স্যাক্টলি তোমাকে স্টেপ বা রেক্ট্যাঙ্গুলার পেতে হলে ইউ হ্যাভ টু ডু দ্য অপারেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস। তো ম্যাথমেটিক্যালি এটা বলা খুবই ইজি, বাট তোমার যে কোয়েশ্চেনটা ছিল ইন্টিগ্রেবল না। আমার মনে হয় তুমি বুঝছো কেন ইন্টিগ্রেবল না। স্যার ইন্টিগ্রেবল মানে স্যার এনার্জি, যেমন আমরা কোনো একটা সিগন্যালে এনার্জি সিগন্যাল যদি বের করতে চাই তাহলে স্যার ওইটা তো স্যার আমরা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি পর্যন্ত আমার ইন্টিগ্রেশন করে আমরা ম্যাথমেটিক্যালি বের করি, কিন্তু আসলে ভাই প্র্যাকটিক্যালি তো এমনি তো। তোমার তোমার বয়স আমার বয়স, আমরা কেউ 100 বছরের বেশি, ফর এক্সাম্পল। আর এই অপারেশন করতে গেলে তুমি সে শত শত বছর, তুমি যদি জিরো থেকেও চিন্তা করো ইনফিনিটি, তুমি কিভাবে ডিফাইন করবা? হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? রিয়েল ওয়ার্ল্ড এর সঙ্গে জি স্যার, জি এটা স্যার ম্যাথ, বুঝছি। ইট ইজ অনলি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, প্লাস ইনফিনিটি মাইনাস। প্র্যাকটিক্যালি আমাদেরকে কোনো একটা জায়গায় এটা কাট করতে হয়, যেটা আমি আমি পরে তোমাদেরকে আবার দেখাবো। এটা রয়ে গেছে, হ্যাঁ। তো নো নিড টু ওয়ারি অ্যাবাউট, এটা রয়ে গেছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। ফিল্ডটা খুব সম্ভব এটা কভার হয়ে গেছে কিনা তুমি আগে দেখে নিও। এটা যেহেতু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড সম্ভব না, জাস্ট ইফ ইউ think of this type of signal, এটা মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে প্লাস ইনফিনিটিতে যাচ্ছে,
আমাদের প্রসেস করা সম্ভব হয় না, আমরা কি করি, আমরা উইন্ডো করে, তখন আর এই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকে না। এবং সেই ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি কি আমরা এই ধরনের পালসকে মডিফাই করতে পারি? আনসার হচ্ছে নো। তুমি যদি লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স চিন্তা করো, এটা কিন্তু আইডিয়াল কেস, এটা তাই না? লো পাস ফিল্টার, জি স্যার। এখন এই আইডিয়াল কেসটা রিলেটেড হচ্ছে এই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির সঙ্গে। কিন্তু তুমি যদি রিয়েল অ্যানালগ ফিল্টারই নাও বা ডিজিটাল ফিল্টারই নাও, তুমি দেখবে যে এরকম ভার্সন দেওয়া আছে, এখানে রিপেল আছে, ট্রানজিশন জোনটাও ঠিক স্ট্রেট না, সাম ডেভিয়েশন রয়ে গেছে ট্রানজিশন জোন, স্টপ ব্যান্ড জন্যও কিছু প্রবলেম চলে আসে, জাস্ট বিকজ অফ এই যে আমরা ডিসকার্ড করে নিয়েছি এটা। ঠিক আছে, তোমার যদি আরো কোয়ারি থাকে নেক্সট ক্লাস ডিসকাস করতে। টাইম ওভার হয়ে গেছে, লেট মি ফিনিশ হিয়ার, আই এম লিভিং।